বাংলাদেশি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অর্থনীতিবিদ, রপ্তানিকারক, শীর্ষ ব্যবসায়ী নেতা, বিশেষজ্ঞ, উপদেষ্টা পরিষদের সদস্যসহ সরকারি কর্মকর্তারা অংশ নেবেন। এর আগে বৃহস্পতিবার বিশ্বের 2 শতাধিক দেশের সাথে বাংলাদেশি পণ্যের উপর 37% হারে শুল্ক আরোপ করে আমেরিকা। এছাড়াও আগামীকাল অর্থ উপদেষ্টা ব্যবসায়ীদের সাথে সচিবালয়ে আলাদা করে ব্যবসায়ীদের সাথে একই ইস্যুতে আলোচনা করবেন বলেও জানা গেছে। যে পদক্ষেপটাই নেবেন সেটা খুবই ব্যবসা বান্ধব হবে এবং সেটার আলোকে আমরা বলতে পারি যে ইউএস এবং পুরো বিশ্বে যে সমস্ত দেশে আমাদের এক্সপোর্ট হয় প্রত্যেকটা দেশে আমাদের এক্সপোর্টটা আরো বেটার হবে। বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক বাংলাদেশের নতুন বাস্তবতার সাথে ভারতের খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এর মাধ্যমে আওয়ামী লীগকে আঁকড়ে না ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ভারত। তবে 7 সিস্টার ও সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আকাঙ্ক্ষাও বৈঠকে স্পষ্ট করেছে দিল্লি। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের পক্ষ থেকে কয়েকবার চেষ্টা করেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আয়োজন করা সম্ভব হয়নি। 7 মাসে 3 বারের চেষ্টায় থাইল্যান্ডের ব্যাংককে শেষ হওয়া বিমস্টেকের 6ষ্ঠ আসরে প্রথমবারের মতো কথা হয় এই দুই নেতার। বিশেষজ্ঞরা বলছেন আওয়ামী লীগ সরকার পতনের পর এই বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিত্ব, উনি বারবার দেখা করতে চেয়েছেন, বারবার দেখা করতে চাইছে না, এটা একটা বিশ্বের নজরে রেখেছে। 150 দূতাবাস আছে দিল্লিতে, তারা ওয়াচ করছে। সুতরাং ভারত বিশ্বে বদনামের যেন রক্ষা করার জন্য এই সময় করছে। হ্যাঁ, আমরা দেখা করেছি, আমরা আলাপ করেছি। আমরা এখন আশা করব যে ভারত কিছুটা হলেও নমনীয় হবে। বাংলাদেশ পরিবর্তিত হচ্ছে। ভারত এই উপলব্ধিটা যদি করে, তারা পজিটিভলি এনগেজ থাকতে চায়, কনস্ট্রাকটিভলি আমাদের সাথে কাজ করতে চায়, আমরাও তাই চাই। আর তাদের সমস্যা আমাদেরও সমস্যা, কারণ আমরা ভৌগোলিকভাবে এমন জায়গায় অবস্থিত, একজন আরেকজনকে ছেড়ে থাকা মুশকিল। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই সম্মানজনক এবং সমতার ভিত্তি। কাজেই ভারত যদি এই মৌলিক বিষয়গুলো, নীতিগত অবস্থানগুলোকে মেনে নেয়, আমি মনে করব সম্পর্ক স্বাভাবিক হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে গঙ্গা চুক্তি নবায়ন, অমীমাংসিত তিস্তা ইস্যু এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়। জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশন একটা রিপোর্ট দিয়েছে হাসিনার উপরে। ইন্ডিয়া ইজ নট ইন এ ভেরি কমফোর্টেবল পজিশন, তাই না? তবে হাসিনার প্রত্যাবর্তন ভারত করবে বলে আমার মনে হয় না। বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এখন, ইলেকশন কখন হবে, ইলেকশনে কারা আসবে, সেই হিসেবে বাদ ক্যালকুলেশন করে ভারতকে স্লোলি হয়তো আগাবে। সহসা তাদের যে পরিবর্তন হবে বলে মনে হয় না। যদি তাই হতো তাহলে কিন্তু সংখ্যালঘু ব্যাপারটা তারা এত সামনে নিয়ে আসতো না। দুইটা বিষয় ওখানে এসছে, যে তিনি ওখানে বসে যেসব বক্তব্য দিচ্ছেন, যেগুলো বাংলাদেশের অভ্যন্তরে জটিলতা তৈরি করছে, এটা বন্ধ করার জন্য তিনি অনুরোধ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। আর বাংলাদেশের দিক থেকে বলা হয়েছে যে তাকে আমরা চাই। তবে যেহেতু প্রধানমন্ত্রীর বিষয়, তো এখানে তো আইনি বিষয় থাকবে, রাজনৈতিক বিষয় থাকবে, সেই বিষয়গুলো আমার ধারণা এখানে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসবে। এখন তাদের দিক থেকে সিদ্ধান্ত, তারা বিভিন্ন বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এই অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার আলোচিত বিষয়গুলো নিয়ে ভবিষ্যৎ আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রস্তুতি জরুরি বলেও মনে করছেন বিশ্লেষকরা। কেনাকাটা আর রেকর্ড প্রবাসী আয়ে ঈদ উৎসবে গতি ফিরেছে দেশের অর্থনীতিতে। শুধু কেনাকাটা হয়েছে 60 থেকে 70%। দোকান মালিক সমিতির প্রাথমিক হিসেবে আগের তুলনায় কিছুটা কমলেও এবছর ঈদ উল ফিতর ব্যবসা হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা। আর ঈদের ছুটির আগে গত মাসের 26 দিনে রেমিট্যান্স এসেছে প্রায় $3 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক স্থিতিশীলতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে এর পরিমাণ বাড়ত আরও কয়েক গুণ। শারফুল আলমের রিপোর্ট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঈদ উৎসব মানেই ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতির গতি। গরিব ধনী সবাই
নিজেদের সাধ্যমতো ঈদের কেনাকাটা করে থাকেন। আবার বছরের যে কোনো সময়ের চেয়ে রমজান মাসে ইফতার উপকরণ থেকে শুরু করে পোশাক সব ক্ষেত্রেই বাড়ে কেনাকাটার পরিমাণ। বাংলাদেশ দোকান মালিক সমিতির প্রাথমিক হিসাবে এবারের ঈদে তুলনামূলকভাবে অন্য বছরের চেয়ে কেনাকাটার পরিমাণ কমেছে। তবে এরপরও 1,20 কোটি থেকে 1.5 লাখ কোটি টাকার কেনাকাটা হয়েছে এবারের ঈদে। লক্ষ্যমাত্রা 60 to 70% অর্জন করতে পেরেছি। এবার দ্রব্যমূল্য যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল, ভোক্তা সাধারণের ক্রয় ক্ষমতাও কিছুটা বেড়েছে। যদি এইভাবে ব্যবসা বাণিজ্য চলতে থাকে, আশা করি ইনশাল্লাহ আমাদের অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াবে। ঈদ উৎসবে পিছিয়ে ছিলেন না প্রবাসীরাও। পরিবার পরিজনের জন্য ঈদ উৎসবকে রাঙাতে তারাও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ঈদের ছুটির আগে মার্চ মাসের প্রথম 26 দিনে দেশে এসেছে প্রায় $3 বিলিয়ন প্রবাসী আয়। রেমিটেন্স প্রেরণের জায়গার ক্ষেত্রে আগে যে ধরনের ডকুমেন্টেশনের যে বিষয়টি, সেটি মাঝখানে অনেক ফ্লেক্সিবল করা হয়েছিল এবং সেটির সুবিধা নিয়ে অনেক ধরনভাবেই হয়তো দেশে অর্থ আসছে। যৌক্তিকভাবেই একজন রেমিটার পাঠাচ্ছেন কিনা, তার আয়ের উৎস কিনা কোনো অপ্রদর্শিত আয়ের অর্থটি যেন দেশে এসে বৈধ না হয়ে যায়, সেই বিষয়গুলো কিন্তু দীর্ঘমেয়াদে দেখবার প্রয়োজন পড়বে। রাজনৈতিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ঈদে কেনাকাটা পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। নারীর টানে বাড়ি যাওয়া মানুষ ছুটি শেষে ফিরছেন রাজধানীতে। সড়কে যানজট না থাকায় অনেকটা স্বস্তিতেই ফিরছেন যাত্রীরা। তবে ট্রেনে স্ট্যান্ডিং টিকিটের বাইরেও যাত্রী ওঠায় ভোগান্তি পোহাতে হয়েছে আগে থেকে টিকিট কাটা যাত্রীদের। সদরঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন যাত্রী ও লঞ্চ কর্মচারীরা। এদিকে টানা ছুটি শেষে কাল খুলছে সরকারি অফিস। মিজান শাহজাহানের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি শেষে পরিবার পরিজন নিয়ে ঢাকা ফিরছেন তারা। কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে কর্মজীবী মানুষের উপচে পড়া ভিড়। উত্তরের জেলা দিনাজপুর ও ঠাকুরগাঁও থেকে 10 ঘন্টা জার্নি করে আসা যাত্রীরা বলেন, অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে ভোগান্তি পোহাতে হয়েছে তাদের। অত্যন্ত যাত্রী দিয়ে দিচ্ছে, টিকিট নাই, হুদায় উঠে বসে আছে। রাত 10টা করছি, এখন নামছি, বুঝলেন তাহলে কি জার্নির ভিতরে আছে। এত যাত্রী ছিল, সব দাঁড়িয়ে স্ট্যান্ডিং যাত্রী, এবং ওয়াশরুমে যাওয়ার মতো কোনো ওয়ে ছিল না। রবিবার থেকে ক্লাস ল্যাবের সাথে পরীক্ষাও শুরু হয়ে যাবে। আমি জানি না আমার কয়জন সহপাঠী সঠিক সময়ে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। এবার দীর্ঘ ঈদ ছুটির কারণে অনেকে আগে ভাগে ফিরে আসায় তেমন চাপ পোহাতে হচ্ছে না মহাসড়কে। তবে যানজটের পুরানো চেহারা ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। পুরো যানজট রাস্তাঘাটে হয়নি, আগের চেয়ে অনেক ভালো লাগছে। শেরপুর থেকে আসছি তো, মানসিক পথে যানজট ছিল, পরবর্তীতে যানজট ছিল না। পদ্মা সেতুর কারণে ঢাকা বরিশাল রুটে লঞ্চ চলাচল আগের তুলনায় কমলেও বেড়েছে ভোলা ও আশপাশের নদী বেষ্টিত এলাকাগুলোতে। এসব লঞ্চে সামান্য ঘটনার জেরে মাঝে মধ্যেই সংঘর্ষে জড়াচ্ছেন যাত্রী ও লঞ্চ কর্মচারীরা। শুক্রবার রাতে ধীর গতিতে লঞ্চ চালানোকে কেন্দ্র করে এভাবেই সংঘর্ষে জড়িয়ে পড়েন ভোলার ইলিশা টু ঢাকাগামী একটি লঞ্চের যাত্রী ও স্টাফরা। এদিকে ফাঁকা ঢাকা মহানগরী ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। টানা 9 দিনের ছুটি শেষ হলে রোববার থেকে এই শহরে মানুষের চাপ বাড়বে গাড়ির চাপ। তবে শহরের পুরোপুরি পুরনো চেহারা ফিরে আসবে 15 এপ্রিল মঙ্গলবার থেকে, অর্থাৎ পহেলা বৈশাখের পরদিন থেকে। ভারতের মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ সংশোধনী বিল পাশ ও বিজেপি সরকারের মুসলিম বিরোধী পদক্ষেপের নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির। প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধনে শিবির নেতারা বলেন, ওয়াকফ সংশোধনী বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও মালিকানা হরণ করার একটি ঘৃণ্য চক্রান্ত। তাদের আশঙ্কা, এই আইনের ফলে মুসলমানদের দান করা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের মতো ধর্মীয় সম্পদগুলোতে সরকারি হস্তক্ষেপ ও দখলের পথ হল। শিবিরের কেন্দ্রীয় নেতারা ভারতের 25 কোটির বেশি মুসলমানদের স্বার্থবিরোধী তৎপরতা থেকে বিরত থাকতে বিজেপি সরকারের প্রতি আহ্বান জানান।